যুক্তরাষ্ট্রে এবার পেঁয়াজ থেকে ছড়াচ্ছে সংক্রমণ, দেখা দিচ্ছে জ্বর, ডায়রিয়া ছড়িয়েছে 37টি অঙ্গরাজ্যে, নতুন করে শঙ্কা। 5 থেকে 11 বছর বয়সীদের শরীরে ফাইজারের টিকা 91% কার্যকর বলে দাবি। শিগগিরই যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে শিশুদের গণটিকা কার্যক্রম। জাতিসংঘের জলবায়ু সম্মেলন সামনে রেখে পরিবেশ রক্ষার দাবিতে জার্মানিতে ব্যাপক বিক্ষোভ। কার্বন নিঃসরণ কমাতে বিশ্ব নেতাদের সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান। যুক্তরাষ্ট্রে এবার পেঁয়াজ থেকে নতুন এক ধরনের সংক্রমণ ছড়ানোর প্রমাণ পেয়েছে দেশটির রোগ নিয়ন্ত্রক কেন্দ্র সিডিসি। এরই মধ্যে সংক্রমিত হয়ে 37টি অঙ্গরাজ্যের 600-র বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে অনেককে ভর্তি করা হয়েছে হাসপাতালে। করোনা মহামারী পিছু ছাড়তে না ছাড়তেই এবার নতুন সংক্রমণের কবলে যুক্তরাষ্ট্র। পেঁয়াজ থেকে ছড়াচ্ছে নতুন এক ধরনের সংক্রমণ। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের তথ্য অনুযায়ী এরই মধ্যে পেঁয়াজ খেয়ে 37টি অঙ্গরাজ্যের 600-রও বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে প্রায় 200 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি জানায়, মেক্সিকো থেকে আমদানিকৃত একটি প্রতিষ্ঠানের সরবরাহ করা পেঁয়াজ থেকে এই সংক্রমণ ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ অবস্থায় স্টিকার বা প্যাকেজিংয়ের তথ্যবিহীন পেঁয়াজ ফেলে দিতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এক বিবৃতিতে সিডিসি জানায়, অসুস্থদের 75% মানুষ পেঁয়াজ খেয়েছেন অথবা তাদের খাবারে পেঁয়াজ ছিল। এ রোগে সংক্রমিত হওয়ার 6 ঘন্টা থেকে 6 দিনের মধ্যে ডায়রিয়া, জ্বর ও পাকস্থলীতে ব্যথাসহ নানা উপসর্গ দেখা দেয় বলে জানায় কর্তৃপক্ষ। জিনিয়া শেখ, সময় সংবাদ। 5 থেকে 11 বছর বয়সী শিশুদের শরীরে ফাইজারের টিকা প্রায় 91% কার্যকর বলে দাবি করেছে ফাইজার বায়োএনটেক। শুক্রবার যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে। মার্কিন শিশুদের টিকা দেওয়ার অনুমোদনের বিষয়ে আগামী মঙ্গলবার বৈঠকে বসবেন সংশ্লিষ্টরা। করোনার উপসর্গ আছে এমন 5 থেকে 11 বছর বয়সী শিশুদের শরীরে ফাইজার বায়োএনটেকের করোনা টিকা 90%-এর বেশি কার্যকর বলে দাবি করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি। 2268 শিশুর উপর ক্লিনিক্যাল ট্রায়ালের পর যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের কাছে জমা দেয়া এক নথিতে এ তথ্য উঠে এসেছে। পূর্ণবয়স্কদের 30 মাইক্রোগ্রাম টিকা দেওয়া হলেও ট্রায়ালে অংশগ্রহণকারী শিশুদের 10 মাইক্রোগ্রামের ডোজ দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ফাইজার বায়োএনটেকের দাবি, ক্লিনিক্যাল ট্রায়াল চালানো 2000 শিশুর মধ্যে বাছবিছাড় ছাড়াই কাউকে টিকা দেওয়া হয়েছে, আবার কাউকে সান্ত্বনা ওষুধ প্লাসেবো দেওয়া হয়েছে। গবেষণায় দেখা গেছে, প্লাসেবো পাওয়া 16 জন শিশু আর টিকা পাওয়া শিশুদের মধ্যে মাত্র 3 জন করোনা আক্রান্ত হয়। 2 ডোজ টিকা নেওয়ার অন্তত 1 সপ্তাহ পর ওই শিশুদের শরীরে 90.7% অ্যান্টিবডির অস্তিত্ব পাওয়া গেছে। আগামী মঙ্গলবার 5 থেকে 11 বছর বয়সী শিশুদের করোনা টিকার অনুমোদনের জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে বৈঠকে বসবে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন। অনুমোদন পেলে শিগগিরই 2,80,00,000 শিশুকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছে ফাইজার বায়োএনটেক। এদিকে 2 ডোজ টিকা নিয়েছেন এমন যাদের বয়স 65 বা তার বেশি, স্বাস্থ্যগত জটিলতা রয়েছে ও ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করেন, তারা এখন বুস্টার ডোজ নিতে পারবেন বলে জানিয়েছে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি। এক্ষেত্রে ফাইজার বায়োএনটেক, মডার্না ও জনসন অ্যান্ড জনসনের টিকার বুস্টার ডোজের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন। শায়লা রহমান, ইমা। চলতি মাসের শেষে স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘের জলবায়ু সম্মেলন সামনে রেখে বিশ্বের পরিবেশকে বাঁচাতে জার্মানির বার্লিনে ব্যাপক বিক্ষোভ হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত এ সমাবেশ থেকে পৃথিবীকে বাঁচাতে বিশ্ব নেতারা যেন সম্মেলনে কার্যকরী পদক্ষেপ নেন সে দাবি জানান বিক্ষোভকারীরা। জার্মানি থেকে বিটু বড়ুয়ার রিপোর্ট। বিশ্বের উষ্ণতা বৃদ্ধি রোধ, পরিবেশ রক্ষা ও সামনের দিনগুলোতে জলবায়ু পরিবর্তনের ভয়াবহ ঝুঁকি এড়াতে এবার আর কোনো প্রতিশ্রুতি বা মিথ্যে আশ্বাস নয়, বরং স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিতব্য জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতা ও রাষ্ট্রপ্রধানদের কাছ থেকে কার্যকরী ভূমিকা দেয়। সমাবেশে অংশ নেয়া পরিবেশবাদীরা বলেন, উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ুগত পরিবর্তনের ভয়াবহ ক্ষতির সম্মুখীন দরিদ্র বিশ্বের দেশগুলো। শুধু তাই নয়, উগান্ডা, বাংলাদেশ, ভারত ও জার্মানির পরিবেশবাদীদের দাবি
দাবি, দরিদ্র দেশগুলোর যে ক্ষতি হয়েছে তার দায়ভার উন্নত বিশ্বের শিল্পোন্নত দেশগুলোকেই নিতেই হবে। সমাবেশকারীরা আশা প্রকাশ করেছেন 26শে সেপ্টেম্বর জার্মানির জাতীয় নির্বাচনের পর দেশটির সবুজ দলকে নিয়ে SPD যেমনই জোট সরকার গঠন করুক না কেন, সেই সরকার জলবায়ু পরিবর্তন ঠেকাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন। তবে দেশটিতে এখনও সরকার গঠন না হওয়ায় জলবায়ু সম্মেলন COP26-এ জার্মানির প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন বিদায়ী চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। এদিন বিরূপ আবহাওয়ার মধ্যেও সমাবেশে জার্মানির বিভিন্ন অঞ্চল থেকে প্রায় কয়েক হাজার মানুষ অংশ নেয়। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় স্বাস্থ্যবিধি মেনে সবকিছু খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে কুয়েত সরকার। স্বস্তি ফিরেছে স্থানীয় নাগরিক সহ কুয়েত প্রবাসীদের মধ্যে। শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। করোনা সংকট কাটিয়ে অনেকটা স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে কুয়েত। পরিকল্পনা অনুযায়ী করোনা মোকাবিলার পঞ্চম ধাপে প্রবেশ করেছে দেশটি। সচেতনতা মেনে স্বাভাবিক জীবনে ফিরে আসার ঘোষণা দিয়েছেন কুয়েতের প্রধানমন্ত্রী। এ অবস্থায় দোকানপাটের পাশাপাশি রেস্তোরাঁগুলোর জন্য বিধিনিষেধ তুলে নিয়েছে প্রশাসন। সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন প্রবাসী ও স্থানীয় নাগরিকরা। কুয়েত সরকারের কৃতজ্ঞতা জানাই যে এই যে করোনা অবস্থা সুন্দরভাবে সুষ্ঠুভাবে ইনশাআল্লাহ আমাদের এই কুয়েতে নির্মূল হয়ে গেছে। আগামী রবিবার থেকে বিমানের স্বাভাবিক গতি এবং স্বাভাবিক ফ্লাইট শুরু হবে এবং মসজিদের সমস্ত ডিস্টেন্স মার্কিং উঠিয়ে দেওয়া হবে, যার কারণে আমরা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবো। তবে খোলা জায়গায় মাস্ক না পরলেও বদ্ধ স্থানে অবশ্যই মাস্ক পরার নির্দেশনা রয়েছে। বন্ধ রেস্টুরেন্ট এবং ক্যাফেতে মাস্ক পরায় কোনো বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এদিকে রোববার থেকে বিয়ে এবং অন্যান্য সামাজিক অনুষ্ঠানের জন্য টিকা দেওয়ার পাশাপাশি মাস্ক পরার নির্দেশ দিয়েছে সরকার। এরই মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণ ক্ষমতায় বিমান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। সময় সংবাদ, কুয়েত। Kai Aluminium. Better is now the best. আগামী বছরের শুরুতেই ভারতে 200 কোটি ডোজ কোভিড টিকা দেয়া হবে বলে জানানো হয়েছে। ইতোমধ্যে 100 কোটি টিকা সরবরাহ করা হয়েছে, যা একটি বড় মাইল ফলক বলে উল্লেখ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, টিকা কার্যক্রমে ধনী গরিব দেখা হয়নি, সবাইকে এর আওতায় আনা হয়েছে, আর এতেই 130 কোটি মানুষের দেশে এসেছে সফলতা। টিকা কার্যক্রম নিয়ে রাজনীতি করার কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি। বিশাল এই অর্জন উদযাপনে দেশব্যাপী চলছে উৎসব। চলতি বছরের শুরুতেও কোভিড সংক্রমণ নিয়ন্ত্রণ করতে না পারা ও টিকা কার্যক্রমের ধীরগতি নিয়ে হিমশিম অবস্থায় ছিল ভারত। ক্যালেন্ডারে বছর না ঘুরতেই নিজেদের অবস্থানকে পোক্ত করেছে দেশটি। ইতোমধ্যে 100 কোটি ডোজ দেয়া হয়েছে। ন্যূনতম 1 ডোজ হলেও পেয়েছেন কোটি মানুষ, যা একটি বিরাট অর্জন বলছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার এক ভাষণে তিনি তুলে ধরেন শুরুর যাত্রাটা কতটা কঠিন ছিল। সেখান থেকে বেরিয়ে এসে 130 কোটি মানুষের দেশে সাফল্য অর্জন মোটেই ছোট কোনো বিষয় নয়। भारत ने 1 बिलियन 100 करोड़ वैक्सीन डोज का कठिन लेकिन असाधारण लक्ष्य प्राप्त किया है। इस उपलब्धि के पीछे 130 करोड़ देशवासियों की कर्तव्य शक्ति लगी है। इसलिए ये सफलता भारत की सफलता है, हर देशवासी की सफलता है। মোদী বলেন, টিকা কার্যক্রমের সঙ্গে কারো পরিচয়ের সম্পর্ক নেই। ভারতীয় হলেই অবস্থান, প্রভাব ও জাতপাত ভেদে টিকা দেয়া হচ্ছে। টিকা নিয়ে রাজনীতি করার কিছু নেই। भारत दूसरे देशों से इतनी वैक्सीन खरीदने का पैसा कहां से लाएगा? भारत को वैक्सीन कब मिलेगी? भारत के लोगों को वैक्सीन मिलेगी भी या नहीं? क्या भारत इतने लोगों को टीका लगा पाएगा कि महामारी को फैलने से रोक सके? भांति भांति के सवाल थे। ये देश के सामर्थ्य का प्रतिबिंब है, इतिहास के नए अध्याय की रचना है।
বৃহস্পতিবারই 100 কোটি করোনা টিকার মাইলফলক অতিক্রম করে ভারত। চীনের পর বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে ভারত এই কৃতিত্ব অর্জন করল। এজন্য সময় লেগেছে পাক্কা 9 মাস। কিন্তু টিকা কার্যক্রমে ভারতের দ্বিগুণ করবে তার অর্ধেকেরও কম সময়ে। আগামী 3 থেকে 4 মাসের মধ্যেই কেন্দ্রীয় সরকার দেশবাসীকে আরও 100 কোটি টিকা দিতে পারবে বলে জানান করোনা টিকা কর্মসূচি সংক্রান্ত প্যানেলের প্রধান সৈয়দ ইফতেখার। পর অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহর থেকে তুলে দেওয়া হয়েছে লকডাউন। এ উপলক্ষে আনন্দ উদযাপনে মেতে উঠেছে শহরটির বাসিন্দারা। মেলবোর্নের প্রধান সড়ক, ক্যাফে ও রেস্তোরাঁগুলো ভরে উঠেছে লোক সমাগমে। দীর্ঘদিন ঘর বন্দি থাকার পর আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছেন শহরটির টিকা গ্রহণকারী অন্তত 5 লাখের বেশি মানুষ। করোনা মহামারীতে দীর্ঘ লকডাউনে থাকা শহরগুলোর তালিকার প্রথম সারিতে ছিল মেলবোর্ন। করোনা সংক্রমণ এড়াতে কয়েক দফায় লকডাউন দেওয়া হয় শহরটিতে। অস্ট্রেলিয়ায় টিকা গ্রহণকারীর সংখ্যা বর্তমানে 80% পৌঁছেছে, তাই একে একে সব খুলে দেওয়া হচ্ছে। এদিকে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্য থেকে ঘোষণা এসেছে, আগামী 1 নভেম্বর থেকে 2 ডোজ টিকা গ্রহণকারী দেশি বিদেশি পর্যটকরা কোয়ারেন্টাইন ছাড়াই দেশটির রাজধানী সিডনি ও মেলবোর্ন শহরে প্রবেশ করতে পারবে। কঠোর নিষেধাজ্ঞার কারণে অস্ট্রেলিয়ায় করোনায় মৃতের সংখ্যা ছিল অন্যান্য দেশের তুলনায় কম। রাশিয়ায় করোনা সংক্রমণের হার বেড়েই চলেছে। সম্প্রতি ফের লকডাউনে যাচ্ছে দেশটির রাজধানী মস্কো। নতুন করে সংক্রমণে একদিনে 1300-র বেশি মৃত্যু হয়েছে দেশটিতে। আক্রান্ত হয়েছেন 36,000-এরও বেশি। মস্কোতেই সংক্রমিত হয়েছেন 7,000-এর বেশি মানুষ। এদিকে সংক্রমণের হার বাড়লেও রাশিয়ার উৎপাদিত স্পুটনিক ভি টিকা গ্রহণে অনাগ্রহী দেশটির অধিকাংশ জনগণ। দ্রুত সংক্রমণ কমাতে আবারও টানা 11 দিনের লকডাউন জারি করা হচ্ছে মস্কোতে। 28শে অক্টোবর থেকে এটি কার্যকর হবে। তবে লকডাউনের পাশাপাশি দেশটির টিকা কার্যক্রমে জোর দেওয়ার উপর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। প্রায় 20 মাস পর শুক্রবার ইরানের রাজধানী তেহরানে ফের জুমার নামাজ শুরু হয়েছে। দেশটির রাষ্ট্রীয় টিভি এ খবর জানিয়েছে। করোনা মহামারীর কারণে জামায়াতের নামাজ আদায়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। দীর্ঘদিন পর নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় খুশি ধর্মপ্রাণ মুসল্লিরা। এছাড়াও শনিবার থেকে স্কুল খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। দীর্ঘ 20 মাস পর আবারও জামায়াতের নামাজ আদায়ের জন্য খুলে দেওয়া হয়েছে ইরানের মসজিদ। একসঙ্গে জুমার নামাজ আদায় করতে শত শত ধর্মপ্রাণ মুসল্লি জড়ো হন তেহরানের মসজিদগুলোতে। রাজধানীর পাশাপাশি আরও কয়েকটি শহরে জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। নামাজে মুসল্লিদের সামাজিক দূরত্ব মেনে চলার পাশাপাশি মাস্ক ব্যবহার করার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শুক্রবার জুমার নামাজের সাধারণ মানুষ ছাড়াও ধর্মীয় ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিরাও যোগ দেন। এ সময় বেশিরভাগ মুসল্লি নিজেদের জায়নামাজ সঙ্গে করে নিয়ে যান। সৃষ্টিকর্তা আমাদের সবাইকে এই মহামারী থেকে রক্ষা করুক। বিশ্ব মানবতা ও আমাদের সমাজকে এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করার তৌফিক দিক। আজ আমাদের আনন্দের দিন। বিধিনিষেধ আর হতাশার কাল পেরিয়ে ফের জুমার নামাজ আদায় করতে পারায় সর্বশক্তিমানের কাছে কৃতজ্ঞতা। এরই মধ্যে শনিবার থেকে কোনো সরকারি কর্মচারী টিকা না নিয়ে কাজে যোগ দিতে পারবেন না বলে জানিয়েছে প্রশাসন। তবে সশস্ত্র বাহিনীর সদস্যরা এই নির্দেশনার বাইরে থাকবেন। এছাড়াও শনিবার থেকে 300-র কম শিক্ষার্থী থাকা স্কুলগুলো খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। তবে যেসব স্কুলে 300-র বেশি শিক্ষার্থী রয়েছে সেগুলো 6 নভেম্বরের আগে খোলা হবে না বলে জানানো হয়েছে। এদিকে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানের সংক্রমণের 6ষ্ঠ দফা শুরু হতে পারে বলে সতর্ক করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। তবে পরিস্থিতি মোকাবেলায় ইরান প্রস্তুত আছে বলে দাবি প্রশাসনের। শায়লা রহমান ইমা, সময় সংবাদ। আয়ারল্যান্ডে 1845 সালে ব্যাকটেরিয়ায় 10 লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়। জীবন বাঁচাতে তখন দেশ ছেড়ে যান আরও 10 লাখ মানুষ। যে জাহাজে করে আইরিশরা দেশ ছাড়েন সেই জাহাজ এখনও রয়েছে ওয়েক্সফোর্ডের নিউ রসে। আয়ারল্যান্ডের ওয়েক্সফোর্ড ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ জুয়েল। আইরিশদের খাবার ও জীবিকা নির্বাহের প্রধান উৎস আলু। 1845 সালে আলুতে ব্লাইট নামক এক ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণ হয়, যা খেয়ে 10 লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়। আয়ারল্যান্ড জুড়ে নেমে আসে দুর্ভিক্ষ। তখন লাখ লাখ মানুষ ওয়েক্সফোর্ডের নিউ রসের এই জাহাজে করে বিদেশে পাড়ি জমান, যার অধিকাংশই চলে যান আমেরিকায়। স্থানীয়দের পাশাপাশি পর্যটকরা এখনও জাহাজটিকে চেনেন ডানব্রোডি দুর্ভিক্ষ জাহাজ নামে।
যাত্রী চাপ বেশি থাকায় মূল জাহাজ ও কার্গো জাহাজেও তখন যাত্রী নিতে বাধ্য হয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নৌযান নোঙরের পাশেই রয়েছে ডানব্রোডি ভিজিটর সেন্টার, যেখানে আইরিশ আমেরিকা হল অফ ফেম রয়েছে। হল অফ ফেমে তৎকালীন মার্কিনীদের অবদানকে স্মরণ করে আমেরিকার প্রেসিডেন্ট সহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি রাখা হয়েছে। দুর্ভিক্ষে ক্ষতিগ্রস্ত আইরিশদের নতুন জীবনের উদ্দেশ্যে যাত্রা করায় জাহাজটি দেখতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকদের পাশাপাশি ভিড় করেন বাংলাদেশিরাও। দূর থেকে এসে আমার এই হিস্ট্রিক্যাল প্লেসটা দেখে অনেক ভালো লাগছে, যেখান থেকে অনেক মানুষ একসময় বিভিন্ন জায়গায় চলে গেছে, বিভিন্ন দেশে এই বন্দর থেকে ছেড়ে। ইউরোপের বিভিন্ন দেশ, বিশেষ করে আমেরিকা এবং কানাডা, এখানে টুরিস্টরা বেশি আসে, যেহেতু তাদের সাথে এখানের ইতিহাসটা জড়িত আছে। অত্যন্ত ব্যয়বহুল এ জাহাজে করে আমেরিকা যেতে খরচ পড়ত কেবিন প্রতি 5 থেকে 8 পাউন্ড, আর তৃতীয় শ্রেণীর ভাড়া ছিল 3 থেকে 4 পাউন্ড। তখন আয়ারল্যান্ডে একজন শ্রমিকের প্রতি মাসে আয় ছিল 1 পাউন্ডের একটু বেশি। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। এবার খেলার খবর, টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। ওমান থেকে বিশ্বকাপের দ্বিতীয় পর্ব খেলতে আরব আমিরাতে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। চার্টার্ড ফ্লাইটে আসলেও দুবাই বিমানবন্দরে ছিল না স্বাস্থ্যবিধির কোনো বালাই। দুবাই থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। বিশেষ ব্যবস্থাপনায় হচ্ছে এবারের টি-20 বিশ্বকাপ। করোনার জন্য বাড়তি সতর্কতা সবখানে। প্রথম পর্ব শেষ করে ওমান থেকে আরব আমিরাতে বাংলাদেশ দল। গেল 1 বছরে বাংলাদেশ দল যতগুলো আন্তর্জাতিক সিরিজ খেলেছে সবই হয়েছে বায়ুবাবলে। বিশ্বকাপও হচ্ছে একই ব্যবস্থাপনায়। কিন্তু আসরের মূল পর্ব শুরুর আগেই প্রশ্নবিদ্ধ আইসিসির পুরো আয়োজন। সুপার 12-এ জায়গা করে নেয়া বাংলাদেশ ও স্কটল্যান্ড দল মাস্কাট থেকে চার্টার্ড ফ্লাইটে আসে দুবাই। কিন্তু বিমানবন্দরে দেখা গেল নজিরবিহীন চিত্র। বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর দুবাই, প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত। সেখানে সাধারণ যাত্রীদের মতোই লাইনে দাঁড়িয়ে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ক্রিকেটাররা। তবে চিত্রটা আরও ভয়াবহ এরপর। ক্রিকেটাররা আছেন বায়ুবাবলে, কিন্তু লাগেজ বেল্টের সামনে হাজারো মানুষ, যেখানে অরক্ষিত ক্রিকেটাররা। এই নিয়ে দলের এক খেলোয়াড় জানান তার ক্ষোভের কথা, যদিও তা ক্যামেরার সামনে বলতে রাজি হননি। শুধু বাংলাদেশ না, সঙ্গে ছিলেন স্কটল্যান্ডের ক্রিকেটাররাও। বিমানবন্দর থেকে বের হওয়ার পরে ভক্তদের সামনে টাইগার ক্রিকেটাররা। অনেককেই মেটাতে হয় সেলফি তোলার আবদার। ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিতে দেখা যায়নি কোনো নিরাপত্তা কর্মীদেরও। একজন মাঠকর্মী থেকে পুরো আইপিএলে ছড়িয়ে যায় করোনা সংক্রমণ, যার ফলাফল সবারই জানা। স্থগিত হওয়া সেই আসর পরে সম্পন্ন হয় আরব আমিরাতে। কিন্তু বিশ্বকাপের মূল লড়াই শুরুর আগে আইসিসির এমন দায়িত্বহীন আচরণ শঙ্কা বাড়াচ্ছে। এই হলো আইসিসির বায়ুবাবলের নমুনা। চার্টার্ড ফ্লাইটে দুবাই আসলেও বিমানবন্দরে নেই কোনো বিশেষ ব্যবস্থা। অন্য যাত্রীদের সঙ্গেই চলাফেরা করছেন ক্রিকেটাররা, যাতে প্রশ্নবিদ্ধ হচ্ছে পুরো টুর্নামেন্ট। সাজিদ মুস্তাহিদ। এবার ফুটবলের খবর। কাতারের ঘরোয়া ফুটবল ম্যাচ আমির কাপের ফাইনাল খেলার মাধ্যমে উদ্বোধন হলো সাদা গাহফিয়া টুপির আদলে নির্মিত 2022 সালের কাতার ফুটবল বিশ্বকাপের 6ষ্ঠ ভেন্যু আল তুমামা স্টেডিয়াম। উদ্বোধনী আয়োজন দেখতে দোহায় ভিড় করেন স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। উদ্বোধন করা হলো মুসলিম সংস্কৃতি ও আরব অঞ্চলের ঐতিহ্যের সাদা গাহফিয়া টুপির আদলে নির্মিত 2022 কাতার ফুটবল বিশ্বকাপের 6ষ্ঠ ভেন্যু আল থুমামা স্টেডিয়াম। এবারের ফুটবল বিশ্বকাপে উৎসবের নগরী এখন দোহা। ঘরোয়া ফুটবল আমির কাপ ফাইনাল খেলার মাধ্যমে উদ্বোধন করা হলো আল থুমামা স্টেডিয়ামের। উদ্বোধনী ম্যাচ দেখতে এসে স্থানীয়দের পাশাপাশি উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরাও। আল থুমামা সুন্দর একটি স্টেডিয়াম আজ উদ্বোধন হলো। 2022 সালে এখানে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। আমরা অনেক আনন্দিত, উচ্ছ্বসিত। আমাদের দেশে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। কাতারে আরো একটি স্টেডিয়াম উদ্বোধন হলো। আমরা সকল বাংলাদেশিরা এখানে দেখার জন্য আসছি। কাতারের যে আয়োজন, আসলেই ওয়ার্ল্ড কাপের আয়োজনগুলো অত্যন্ত সুন্দর হয়েছে আমি মনে করি, এবং আমরা যেভাবে ফ্যামিলি নিয়ে এসেছি এখানে একটি সুন্দরভাবে খেলা দেখতে পেরেছি। কাতার ফুটবল বিশ্বকাপে মাঠে বসে প্রিয় দল ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছেন প্রবাসী বাংলাদেশিরা। আর্জেন্টিনা এবং ব্রাজিলের খেলার যে একটা আমেজপূর্ণ খেলাটা যাতে আমরা সশরীরে এবং দেখতে পারি। তুমামা স্টেডিয়ামে আর্জেন্টিনা এবং
ব্রাজিলের খেলা অনুষ্ঠিত হবে। আমরা অধিক আগ্রহে বসে আছি ইনশাআল্লাহ। আরব অঞ্চলের সংস্কৃতি ও ঐতিহ্যের সাদা গাফিয়া টুপির আদলে নির্মিত আল থুমামা স্টেডিয়ামে 40,000 দর্শকের ধারণ ক্ষমতা রয়েছে। 2022 সালের কাতার ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সহ মোট 8টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই আল থুমামা স্টেডিয়ামে। 8টি ভেন্যুর মধ্যে ইতোমধ্যে আল জোনফ, শেখ খলিফা, এডুকেশন সিটি, আল রায়হান, আল থুমামা সহ 5টি স্টেডিয়াম উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের অপেক্ষায় রয়েছে আরও 3টি স্টেডিয়াম। সময় সংবাদ, কাতার। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময় শিরোনাম। 5 থেকে 11 বছর বয়সীদের শরীরে ফাইজারের টিকা 91% কার্যকরের দাবি। শিগগিরই যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে শিশুদের গণটিকা কার্যক্রম। জাতিসংঘের জলবায়ু সম্মেলন সামনে রেখে পরিবেশ রক্ষার দাবিতে জার্মানিতে ব্যাপক বিক্ষোভ। কার্বন নিঃসরণ কমাতে বিশ্ব নেতাদের সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান। এই ছিল আন্তর্জাতিক সময়ে, সঙ্গে থাকুন সময়।